হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেজ। এতদিন পর্যন্ত আমরা ভেক্টরের যোগ করে ফেলেছি, ভেক্টরের বিভাজন সম্বন্ধে আমরা কাজ করে ফেলেছি, কিন্তু ভেক্টরের গুণ কি করে হবে সেই সম্বন্ধে আমাদের এখনো পর্যন্ত ধারণা নেই। তো ভেক্টরের গুণ কি করে হবে? স্কেলার রাশির গুণ তো আমরা খুব সহজেই জানি যে সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়ে যায়, কিন্তু যেহেতু রাশিটি ভেক্টর রাশি, সুতরাং সাধারণ বীজগণিত এখানে কি হবে, ফলো আপ হবে না। তাহলে সাধারণ বীজগণিতের নিয়ম যদি মানে তবে সেটা সাধারণ রাশি হবে, অর্থাৎ স্কেলার রাশি হবে। কিন্তু ভেক্টর রাশি তো সাধারণ বীজগণিত মানে না। এরা কোন বীজগণিতে কাজ করে? ভেক্টর বীজগণিতে কাজ করে। তাহলে ভেক্টর যদি ভেক্টর বীজগণিতে কাজ করে, তাহলে সেই বীজগণিতের রুল সে ফলো করবে। অর্থাৎ মান তো গুণ করা আমরা এতদিনে শিখে গেছি, কিন্তু দুটো দিকের গুণ ফলরূপে নতুন যে কি পাওয়া যায় সে সম্বন্ধে আমাদের আইডিয়া হয়নি, তাই তো? সেই জন্য দুটো ভেক্টর রাশির মাল্টিপ্লিকেশন আর নর্মাল মাল্টিপ্লিকেশনের মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আজকে আমরা দুটো ভেক্টর রাশিকে গুণ করলে কি পেতে পারি সেইটা সম্বন্ধে আলোচনা করব। দুটো ভেক্টর রাশিকে গুণ করলে আমরা কি পেতে পারি সেটাই সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপর তুমি একাধিক ভেক্টর মানে দুইয়ের বেশি ভেক্টরকে নিয়ে, অর্থাৎ দুই বা ততোধিক ভেক্টরকে নিয়েও তুমি কাজ করতে পারবে একইভাবে, তুমি যদি এটা শিখে যাও ভালোভাবে তবে। তো খুব ইন্টারেস্টিং টপিক, তো তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে। তো চলো শুরু করা যাক। ধরে নিলাম যে দুটি ভেক্টর, একটি ভেক্টরকে আমি মনে করছি এ ভেক্টর, যাকে জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করতে গেলে কি করতে হবে, আমাদের একটা রেখাংশ নিতে হবে। তাহলে একটা রেখাংশ নিলাম, যে রেখাংশটা এক্স নামক একটি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে এই রেখাংশটা কি করে? এক্স নামক একটি ভেক্টরকে প্রকাশ করে। আমি আরেকটি রেখাংশ নিলাম, ধরে নিই এই রেখাংশটা ওয়াই নামক আরেকটি ভেক্টরকে প্রকাশ করে। তাহলে এই যে অ্যারোর টেল যেদিকে থাকবে সেদিকে থাকবে ভেক্টরের আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। এবার আমরা দেখেছিলাম ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে যদি ভেক্টরের দিক এবং মান অল্টার না করে, মানে কোনো পরিবর্তন না করে যদি আদি বিন্দুকে আমরা ম্যাচ করাই, তাহলে আমরা কি পেয়ে যাই? সেই পার্টিকুলার ভেক্টর দ্বয় পরস্পরের সঙ্গে কত কোণে আনত রয়েছে সেটা আমরা জানতে পারি। তো ধরে নিলাম এখানে এক্স ভেক্টরটি আমি রেখেছি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে দেখো এই যে ও বিন্দুটা আছে, সেই ও বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর আছে এক্স ভেক্টর এবং ওয়াই অক্ষ বরাবর আছে ওয়াই ভেক্টর। চলো তাহলে এদিক বরাবর আছে কি এক্স ভেক্টর এবং এদিক বরাবর আছে কি ওয়াই ভেক্টর। এখন একক ভেক্টর তোমরা পড়ে এসছো, তাহলে ইউনিট ভেক্টরের নিয়ম অনুসারে এক্স ভেক্টরকে যদি আমরা তার মান ও দিকে ভেঙে ফেলি, তাহলে এটা হবে এক্স, তারপর অ্যালং এক্স অ্যাক্সিস ভেক্টরটা যাচ্ছে, এক্স অ্যাক্সিসে যদি ভেক্টরের ডাইরেকশন হয়, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যদি ভেক্টরের ডাইরেকশন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কোন ক্যাপ ইউজ করে থাকি? আই ক্যাপ ইউজ করে থাকি। তাহলে এই ভেক্টরটির নাম হলো এক্স আই ক্যাপ। সিমিলারলি যদি ওয়াই ডাইরেকশনে হয়ে থাকে, তাহলে ভেক্টরের মান ওয়াই এবং পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর গেলে জে ক্যাপ, তাই তো? তাহলে ভেক্টর দুটোকে এইভাবে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করলাম। জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করার পর ভেক্টর দুটোকে অক্ষের উপরে রিপ্রেজেন্ট করলাম। এবার দেখি ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত। তাহলে এই ক্ষেত্রে দেখো দেখতে পাচ্ছি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ থিটা, হুইচ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখানে চিত্র অনুসারে এটা 90 ডিগ্রি, যেহেতু ভেক্টর দুটোকে আমরা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর নিলাম সেই কারণের জন্য। নাও নিতে পারতাম, আমরা নেব না একটু পরে। তো এখন এবার আমার কি করতে হবে? এই এক্স ভেক্টরকে ওয়াই ভেক্টরের সঙ্গে গুণ করতে হবে, বা ওয়াই ভেক্টরকে এক্স ভেক্টরের সঙ্গে গুণ করতে হবে। তাহলে এক্স ভেক্টর ইজ মাল্টিপ্লাইড
multiplied by y vector. If x vector is multiplied by y vector, অর্থাৎ x ভেক্টরকে যদি y ভেক্টরের সঙ্গে গুণ করা হয় তবে একটা প্রশ্ন চিহ্ন, হোয়াট শুড উই গেট? আমরা কি পেতে পারি যদি আমরা x ভেক্টরের সঙ্গে y ভেক্টরকে গুণ করি? তাহলে আমরা কি পেতে পারি? দেখো, আমরা দুটো জিনিস পেতে পারি। নাম্বার ওয়ান কি? দুটো জিনিস পেতে পারি বলেছি। ইদার ভেক্টর কোয়ান্টিটি, ইদার ভেক্টর or স্কেলার। তাহলে দেখো, x ভেক্টরকে y ভেক্টরের সঙ্গে গুণ করা হচ্ছে, x ভেক্টরকে y ভেক্টরের সঙ্গে গুণ করা হচ্ছে, যেখানে x এবং y দুটো যে কোনো ভেক্টর হতে পারে। সাপোজ x ইজ ফোর্স ভেক্টর অ্যান্ড y ইজ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, হতেও পারে। তাহলে দেখো, যে কোনো দুটি ভেক্টরকে আমরা গুণ করলাম, গুণ করে গুণফল দু রকমের হতে পারে। একটা হতে পারে ভেক্টর রাশি, আর একটা হতে পারে স্কেলার রাশি, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটা হতে পারে ভেক্টর কোয়ান্টিটি, আর একটা হতে পারে কি স্কেলার কোয়ান্টিটি। তাহলে দুটো ভেক্টর রাশিকে গুণ করে কখনো কখনো স্কেলার রাশি পাওয়া যাচ্ছে, আবার দুটো ভেক্টরকে গুণ করে কখনো কখনো ভেক্টর রাশিও পাওয়া যাচ্ছে। সেই কারণের জন্য ভেক্টরের গুণকে আমরা মাল্টিপ্লিকেশন না বলে তার একটা ইউনিক নাম দেব, ভেক্টরকে মাল্টিপ্লিকেশন না বলে আমরা কি করব? একটা ইউনিক নাম দেব। নামটা কি? নামটা হলো প্রোডাক্ট। নামটা কি? প্রোডাক্ট। তাহলে মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর না বলে আমরা সেই ইউনিক নামে একে ডাকবো কি? প্রোডাক্ট। তাহলে কি হবে? প্রোডাক্ট অফ ভেক্টর। তাহলে এবার আমরা শিখছি প্রোডাক্ট। মাল্টিপ্লিকেশন এখানে কিন্তু আমরা মাল্টিপ্লিকেশন বলছি না, আমরা বলছি প্রোডাক্ট। তাহলে দেখো, মাল্টিপ্লিকেশন করে দুটো ফল আসতে পারে বললাম, তার মানে ভেক্টরের প্রোডাক্ট। এখন মাল্টিপ্লিকেশনটা আমরা আর মাল্টিপ্লিকেশন বলবো না, প্রোডাক্ট বলবো। তাহলে ভেক্টরের দুই রকমের প্রোডাক্ট হতে পারে। কিরকম? মানে দুটো ভেক্টর মিলে দুই রকমের উৎপাদন করতে পারে। একটা ভেক্টর রাশির উৎপাদন করতে পারে, নতুবা স্কেলার রাশির উৎপাদন করতে পারে। তো চলো, প্রোডাক্ট যেটা বললাম, সেই প্রোডাক্ট ইদার ভেক্টর প্রোডাক্ট, অর্থাৎ যদি দুটো রাশির গুণ করে ভেক্টর রাশি আসে তবে তাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। তাহলে যখন ভেক্টর কোয়ান্টিটি আসবে গুণ করে, তখন তাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। আর যখন দুটো ভেক্টর রাশির গুণ করার পর আমরা ভেক্টর না পেয়ে নতুন রাশিটা পাবো স্কেলার রাশি, তখন তাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। তাহলে ভেক্টরের মাল্টিপ্লিকেশনকে আমরা বলি প্রোডাক্ট, এবং ভেক্টরের মাল্টিপ্লিকেশন করে দুটো ফল আসতে পারে, অর্থাৎ ভেক্টরের প্রোডাক্ট করে দুটো ফল আসতে পারে। একটা ভেক্টর আসতে পারে, একটা স্কেলার আসতে পারে। যদি দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনে একটা ভেক্টর রাশি আসে তবে সেই মাল্টিপ্লিকেশন প্রসেসটাকে আমরা বলবো ভেক্টর প্রোডাক্ট। যদি মাল্টিপ্লিকেশনে নতুন রাশিটা স্কেলার রাশি আসে তাহলে সেক্ষেত্রে তাকে আমরা বলবো স্কেলার প্রোডাক্ট। এইবার রিপ্রেজেন্ট করার ভিত্তিতে তাদের আমরা আর একটা নাম দিতে পারি। দেখো, তাহলে ভেক্টরের দুটো প্রোডাক্ট হয় বললাম, একটা স্কেলার প্রোডাক্ট আর একটা ভেক্টর প্রোডাক্ট। তাহলে এই যে ভেক্টরের প্রোডাক্ট, সেই প্রোডাক্ট আমি বললাম কটা? দুটো বললাম। একটা বললাম স্কেলার প্রোডাক্ট, আর একটা বললাম কি?
ভেক্টর প্রোডাক্ট। তাহলে একটা হলো ভেক্টর প্রোডাক্ট আর একটা হলো স্কেলার প্রোডাক্ট। তাহলে এই দুই রকমের গুণ হতে পারে। এখন দেখো, দুই রকমের গুণের জন্য একই রকম চিহ্ন তো আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে বুঝবো কি করে যে কোন গুণটা স্কেলার প্রোডাক্ট হবে, কোন গুণফলটা করলে স্কেলার প্রোডাক্ট হবে আর কোনটা করলে ডট প্রোডাক্ট হবে? সেই কারণের জন্য দুটো ভেক্টরের, যখন আমরা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট করব তখন ভেক্টর দুটোকে আমরা লিখবো কেমন ভাবে দেখি। আচ্ছা, এখানে যে কোনো একটা ভেক্টর ধরে নিই, এদিক বরাবর একটা ভেক্টর রয়েছে বি ভেক্টর, এদিক বরাবর একটা ভেক্টর রয়েছে এ ভেক্টর। তাহলে এদিক বরাবর রয়েছে এ ভেক্টর, এদিক বরাবর রয়েছে মনে করি বি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ কত ধরে নিলাম থিটা। তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা, ভেক্টরদ্বয় পরস্পরের সঙ্গে থিটা কোণে আনত অবস্থায় রয়েছে। এই দুটো ভেক্টরকে যখন আমরা স্কেলার প্রোডাক্ট করব তখন তাকে সিম্বলিক্যালি আমরা কিরকম লিখব? এ ভেক্টর ডট বি ভেক্টর। যখন ভেক্টর প্রোডাক্ট লিখব তখন কেমন লিখব? এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো, একটাই আমরা ডট ইউজ করেছি, একটাই আমরা ক্রস ইউজ করেছি। কেন? ভেক্টরে দুটো মাল্টিপ্লিকেশন হতে পারে। দুজনকেই যদি একই সিম্বল আমরা ইউজ করে থাকি তাহলে কোন ক্ষেত্রে যে প্রোডাক্টটা আসবে অর্থাৎ গুণফলটা আসবে সেটা স্কেলার হবে, কোন ক্ষেত্রে ভেক্টর হবে তাকে স্পেসিফাইড ভাবে আমরা বোঝাতে পারবো না, অর্থাৎ আলাদাভাবে ডিস্টিংক্টলি আমরা বোঝাতে পারবো না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই এম রিপ্রেজেন্টিং ইন a vector dot b vector, representing as a vector dot b vector and a vector cross b vector। এটাকে আমরা বলবো ক্রস বি ভেক্টর। তাহলে এটাকে কি বলবো? a vector cross b vector। এটাকে কি বলবো? a vector dot b vector। বোঝা গেল? আচ্ছা, চলো এবার এই যে ক্রস প্রোডাক্টটা আমরা করলাম, তাহলে এর একটা ইউনিক ডাইরেকশন আছে, তাই তো? তাহলে এই যে ক্রস চিহ্ন ইউজ করেছি সেই জন্য ভেক্টর প্রোডাক্টের আর একটা নাম দেওয়া হয়। ভেক্টর প্রোডাক্টের অপর নাম কি? অপর নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্টের অপর নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ডট ইউজ করেছি, তাহলে এটা ডট প্রোডাক্ট। তাহলে যখন দুটো ভেক্টরের স্কেলার মানে মাল্টিপ্লিকেশন করে স্কেলার পাওয়া যাবে তখন সেটা ডট, যখন দুটো ভেক্টরের মাল্টিপ্লিকেশনের পরে আমরা কি পাবো? ভেক্টর পাবো, তখন সেটা হবে ক্রস প্রোডাক্ট। এবার এই এ ডট বি কে যদি আমরা লিখতে চাই, দেখো এ ডট বি কে আরো কেমন ভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান। তাহলে এ ভেক্টরের মান কত? এ, কেবলমাত্র চিহ্নটা বর্জন করে দিলাম। আচ্ছা, মান নেওয়ার জন্য আমরা আরো একটা কাজ করতে পারি কি? মডিউলাস। তাহলে এ ভেক্টরের মান কি? মডিউলাস অফ এ। বি ভেক্টরের মান কি? মডিউলাস অফ বি। এদের মধ্যে কিন্তু নর্মাল মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার কারণে এরা এখন স্কেলার রাশি হয়ে গেছে, কেননা এটা এ ভেক্টরের মান, এটা বি ভেক্টরের মান। আচ্ছা, ইনটু ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? থিটা, তার কোসাইন নিলাম। নিলে যেটা হবে সেটাই হবে ডট প্রোডাক্ট। অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি? এ বি কস থিটা। দেখো, কস থিটা একটা স্কেলার কোয়ান্টিটি, এ এবং বি দুজনেই স্কেলার কোয়ান্টিটি। সেই কারণের জন্য ডট প্রোডাক্টকে আমরা কি বলবো? স্কেলার প্রোডাক্ট। তাহলে ডট প্রোডাক্টকে আমরা কি বলবো? স্কেলার প্রোডাক্ট। এবার দেখি ক্রস প্রোডাক্টে কি হয়। ক্রস প্রোডাক্টকে কেমন করে লেখা যায়? এ ক্রস বি, এটা হলো ক্রস প্রোডাক্ট। এই ক্রস বি কে আমরা কেমন ভাবে লিখতে পারি? এ ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস অফ এ ভেক্টর, বি ভেক্টরের মান অর্থাৎ মডিউলাস অফ বি ভেক্টর, ইনটু ওদের মধ্যবর্তী কোণের সাইন। এটা নিলাম। তাহলে এটা নিলাম। এখন দেখো, ক্রস প্রোডাক্টে আমরা কি বলেছিলাম? ক্রস প্রোডাক্টের একটা
ডাইরেকশন বা দিক আছে। তার মানে এবার দেখো এখানে যেটা আমরা লিখলাম আগের মতো করেই যদি এটাকে আমরা লিখতাম তাহলে এখানে কি পেতাম এ বি সাইন থিটা। তাহলে এ এবং বি দুটোই স্কেলার রাশি, আবার সাইন থিটা, থিটার একটা নির্দিষ্ট মানের জন্য সাইন থিটাও একটা স্কেলার রাশি হয়ে যাবে। তাহলে আমরা বলেছিলাম যে ক্রস প্রোডাক্ট করলে নতুন যে রাশি পাওয়া যায় সেটা ভেক্টর রাশি পাওয়া যায়। তাহলে এটা তো আমরা ভেক্টর লিখিনি, কেবলমাত্র মান লিখেছি, তাই তো? তাহলে একে ভেক্টর বলে দেওয়ার জন্য, এটা যে এই রাশিটা যে অবশ্যই ভেক্টর রাশি হবে সেটা বোঝানোর জন্য এর সঙ্গে একটা দিক গুণ করে রাখলাম, যেটাকে আমরা বললাম এন ক্যাপ, সাধারণভাবে যেটাকে আমরা বললাম এন ক্যাপ। এবার এই এন ক্যাপটা বিভিন্ন রকম হয়ে যেতে পারে, অর্থাৎ সেই ভেক্টরটা পার্টিকুলারলি যদি এক্স ডাইরেকশনে হয়ে যায়, মানে মাল্টিপ্লিকেশনের পরে গুণ করার পরে যে ভেক্টরটা পেলাম সেটা যদি এক্স অক্ষ বরাবর কাজ করে, তখন তাকে আমরা এই এন ক্যাপটাকে তখন আমরা আই ক্যাপ লিখে দেবো। বুঝিয়ে বলছি এক্ষুনি যে কি করে হয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, এ ভেক্টর ক্রস ভি ভেক্টর, তাকে আমরা কি লিখতে পারি? এ বি সাইন থিটা এন ক্যাপ। তাহলে এ বি সাইন থিটা এন ক্যাপ। এবং যখন এ আর বির ডট প্রোডাক্ট হবে তখন তাকে আমরা লিখব এ বি কস থিটা। ঠিক আছে? এবার দেখো, ধরে নিই এখানে একটা ইউনিক ভেক্টর আমরা ধরে নিচ্ছি, ধরে নিই এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর। এই দুটো ভেক্টর প্রথমে আমরা ধরে নিলাম এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর। তাদের মধ্যবর্তী মানে কোণ থিটা ইজ ইকুয়াল টু এখানে কত? π/2 অর্থাৎ 90 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। চলো এইবার এই এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরের ডট প্রোডাক্ট করে নেওয়া যাক। তাহলে এখানে কি পাওয়া যায় দেখি। এক্স ভেক্টর ডট ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু, এই সূত্র মোতাবেক কি হবে? এক্স এর মান ইন্টু ওয়াই এর মান ইন্টু ওদের মধ্যবর্তী যে কোণ সেই কোণের কোসাইন, তাহলে cos অফ π/2। ঠিক আছে? তাহলে কি পাওয়া যায় বলো? কি পাওয়া যায় এখান থেকে? এখান থেকে পাওয়া যায় এক্স ওয়াই দুটো রাশি যাদের মান কিছু একটা আছে। তাহলে এক্স এবং ওয়াই দুটো গুণ করলে আমরা যেটা পাবো সেটা স্কেলার কোয়ান্টিটি পাবো। cos π/2 তার মানে cos 90 ডিগ্রি কত হয়? 0 হয়। ঠিক আছে? তাহলে cos 90 ডিগ্রি 0 হয়। তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা কি পেলাম? 0 পেলাম। এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরের ডট প্রোডাক্ট করে আমরা কি পেলাম? 0 পেলাম। এবার আমরা কি করলাম? এখানে আসলাম, এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরের এবার আমরা ক্রস প্রোডাক্টটা করব। এই যে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর নিয়েছি তাকে আমরা ক্রস প্রোডাক্ট করব। করলে কি পাবো? করলে পাবো এক্স ওয়াই সাইন π/2। এইবার এই যে এন ক্যাপ, সেই এন ক্যাপটা কি হবে সেটা আমরা জানার চেষ্টা করি। তো দেখো এটার থেকে আমরা কি লিখতে পারবো? সাইন π/2 তাহলে কত হবে? সাইন 90 কত হয়? 1 হয়। তাহলে এক্ষেত্রে পাবো হচ্ছে এক্স ওয়াই, অতএব এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তারপরে এবার সাইন থিটার মান বসিয়ে দিলাম। সাইন π/2 এর মান কত? সাইন 90 1 হয়। তাহলে এটা এক্স ওয়াই মাল্টিপ্লাইড বাই 1 হুইচ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই হয়ে গেল। এবার সঙ্গে যে এন ক্যাপ ছিল সেই এন ক্যাপটা কোন দিকে হবে সেটা আমরা কিভাবে নির্বাচন করব? দেখো সেটা নির্বাচন করার জন্য আমাদের কাছে একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো রাইট হ্যান্ড স্ক্রু রুল। রাইট হ্যান্ড স্ক্রু রুল। তোমার রাইট হ্যান্ডে তুমি একটা স্ক্রু নিলে, দেখো ভালো করে বোঝো, এখানে একটি ভেক্টর নিলাম আমরা এ ভেক্টর, এখানে আরেকটি ভেক্টর নিলাম আমরা বি ভেক্টর। আমি করতে চাই কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা আমি করতে চাই।
তাহলে আমি কি করব দেখো, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু ম্যাচ করে রাখবো, ম্যাচ করে রেখে এ ক্রস বি যখন আমি করব তখন এই এ থেকে বির দিকে কোণের ডাইরেকশন নেব। কোণের দিক সবসময় আমরা অ্যান্টি ক্লকওয়াইজই নিয়ে থাকি, কারণ আমরা যে রেফারেন্স ফ্রেম ইউজ করি সবই, আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করি সবই অ্যান্টি ক্লকওয়াইজ কোঅর্ডিনেট সিস্টেমকেই আমরা পজিটিভ ধরে নিই। তো দেখো ধরে নিলাম যে এ এবং বি দুটো ভেক্টর, আমাকে এর সঙ্গে বির ক্রস মাল্টিপ্লিকেশন করতে হবে, অর্থাৎ এ ক্রস বি করতে হবে। তখন ভেক্টর দ্বয়ের আদি বিন্দুতে একটা স্ক্রু নিলাম, অবশ্যই ডান হাতে স্ক্রুটাকে ধরলাম, ধরে এ ক্রস বি করতে হবে। তাহলে দেখো স্ক্রুটাকে এর থেকে এইভাবে বির দিকে ঘোরালাম, স্ক্রুটাকে এর থেকে বির দিকে এইভাবে ঘোরালাম, ঘোরালে দেখো স্ক্রুটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এইভাবে যদি স্ক্রুটা রোটেশন হয় তাহলে এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি তো এইদিকে ঘোরে, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। এবার তুমি বলো একটা স্ক্রু, তুমি যদি একটা স্ক্রু ড্রাইভার নাও, ঠিক আছে, টেস্টার নাও, টেস্টার দিয়ে তুমি যদি এটা খোলার চেষ্টা করো, কোনো একটা সুইচের থেকে তোমরা যদি নাটটাকে খোলার চেষ্টা করো, তাহলে তুমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ পাক দাও তাহলে সেটা এঁটে যাবে না খুলে আসবে। দেখো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ পাক দিলে তুমি দেখবে সেটা খুলে আসছে, অর্থাৎ সেটা বাইরের দিকে চলে আসার চেষ্টা করছে। এক্ষেত্রেও ঠিক তাই, এ ভেক্টর এবং বি ভেক্টরের, এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে সেই তলের থেকে উপরের দিকে এক্ষেত্রে চলে আসছে, তাই তো? তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস মাল্টিপ্লিকেশনের পরে তার যে দিক হবে সেটাও হবে কোন দিকে? সেটাও হবে এদের সঙ্গে লম্ব হবে, এরা যে তলে রয়েছে এ আর বি সেই তলের সঙ্গে লম্ব অভিমুখে হবে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের দিক। কেন ওই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্টের দিক ওদের সঙ্গে লম্ব হবে হলো সেটা তোমরা দেখে নেবে কোন ভিডিওটাতে, যেখানে ক্রস প্রোডাক্টে আমরা কেন সাইন থিটা ইউজ করি এই ভিডিওটা দেখে নেবে, দেখে নেওয়ার পরে তোমরা এটা ক্লিয়ার করতে পারবে। তো চলো তাহলে আমরা এখানে দেখি এক্স ক্রস ওয়াই ভেক্টর, মানে এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর করছিলাম আমরা। তাহলে আমরা কি করব, তাদের আদি বিন্দু যেখানে ম্যাচ করেছে সেখানে স্ক্রুটাকে নিয়ে যাব, নিয়ে স্ক্রুটাকে এক্স ক্রস ওয়াই করবো, তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাবো। তাহলে এক্স ক্রস ওয়াই হবে, এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরাবো। তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে যদি আমরা ঘোরাই তাহলে আমরা কি পাবো, দেখো স্ক্রুটা কোন দিকে রোটেশন হচ্ছে, আবারও ভালো করে খেয়াল করো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, ACW অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। তার মানে আবারও ওটা কোন দিকে চলে আসবে, তাহলে দেখো এই যে বোর্ডের তলে এক্স এবং ওয়াই নিয়েছিলাম, তাহলে এটা হবে পজিটিভ জেড, তাহলে পজিটিভ জেড অক্ষ বরাবর হবে এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টরের ক্রস প্রোডাক্টের ডাইরেকশন, তাই তো? তাহলে পজিটিভ জেড অক্ষ বলতে আমরা কি বলি, কে ক্যাপ বলে থাকি। তাহলে এখানে আমরা লিখব কে ক্যাপ, তাহলে এন ক্যাপের জায়গায় আমরা লিখলাম কে ক্যাপ, তার কারণ এখানে এক্স এবং ওয়াই ইউনিক ডাইরেকশন রয়েছে, এক্সটা আই ক্যাপ বরাবর, ওয়াইটা জে ক্যাপ বরাবর, সেই জন্য তাদের ক্রস প্রোডাক্টে যে ইউনিক ডাইরেকশনটা পাওয়া যাবে সেটা আমরা জেনারেল ফর্মে না লিখে আমরা কি করে দিলাম, ইউনিক ফর্মে লিখে দিলাম। তাহলে আমরা দেখলাম এক্ষেত্রে ডট প্রোডাক্ট 0 পাওয়া গেল এবং ক্রস প্রোডাক্টের কোনো একটা ভ্যালু পাওয়া গেল উইথ ডাইরেকশন। তাহলে আমরা এখান থেকে আলোচনা করলাম যে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টে আমরা কিভাবে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের এটা লিখব, ঠিক আছে? তো চলো এবার এখান থেকে দুটো শর্ত জেনে নেওয়া যাক, দুটো শর্ত জেনে নেওয়া যাক। এই যে ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্ট আমরা শিখলাম, এটাই আমরা এবার আমাদের অঙ্কে গিয়ে অ্যাপ্লাই করব বা প্রবলেমসে গিয়ে অ্যাপ্লাই করব। তো সেটা আমরা পরপর করতে থাকবো। এখন আমি যেটা দেখব সেটা হচ্ছে দুটো শর্ত এখান থেকে আমরা শিখে রাখবো, যেটা পরবর্তীতে আমাদের খুব কাজে আসতে চলেছে। দেখো এখানে আমরা দেখলাম যে ডট প্রোডাক্ট 0 হয়েছে কখন, ডট প্রোডাক্ট 0 হয়েছে কখন, যখন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল, তাই তো? তাহলে ভালো করে ভেবে দেখো, when theta is equal to 90 degree, when, আচ্ছা বোঝার জন্য আমি একটা আলাদা কালি ইউজ করি, when
থিটা ইকুয়াল টু π/2 অর্থাৎ 90 ডিগ্রি, ঠিক আছে। তখন দেন যে কোনো দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট যদি আমরা করি তাহলে কি হবে, এই ভেক্টরটার কথা যদি ভাবি তাহলে এ বি cos 90 ডিগ্রি, cos 90 মান কত 0, তাহলে কি হয়ে যাবে, ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি ঘুরিয়ে যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে ভেক্টরদ্বয় অবশ্যই পরস্পরের সঙ্গে লম্বভাবে আছে, তাই তো। তাহলে এটি আসলে কি, দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত, দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত। আবার একইভাবে তুমি দেখো, যদি ক্রস প্রোডাক্টে থিটা ইকুয়াল টু 0 হয়, ইফ থিটা ইকুয়াল টু 0, যদি থিটা 0 হয়ে যায় তাহলে সাইন 0 ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে সাইন 0 যদি 0 হয়ে যায় এবং এ বি নট ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0, তাই তো। তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যদি থিটা ইকুয়াল টু 0 হয়, থিটা 0 বলতে কি বোঝাচ্ছি আমরা আসলে, দেখো দুটো ভেক্টর যদি একরেখীয়ভাবে একই দিকে কাজ করে, একই দিকে কাজ করে তাহলে তাদের মধ্যে কোণ কত হবে, 0 হবে। বা দুটো ভেক্টর যদি পরস্পর সমান্তরালে কাজ করে, তাদের মান আলাদা হতেই পারে কিন্তু তারা দুজন যদি সমান্তরালে থাকে এবং একই অভিমুখে সমান্তরালে থাকে তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ হবে কত, 0 আবারও। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল হলে তাদের মধ্যেও কোণ 0, একরেখীয়ভাবে একই অভিমুখে গতিশীল হলে তাদের মধ্যেও কোণ 0। তো দেখো এই ক্রস প্রোডাক্ট ইকুয়াল টু 0 থেকে আমরা আরেকটা কথা বলতে পারি যে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কখন 0 হলো, যখন তাদের মধ্যবর্তী কোণ অর্থাৎ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যদি দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে যায় একই অভিমুখে তাহলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 হয় অর্থাৎ তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারবো যদি ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয়, দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হয় তবে ভেক্টরদ্বয় অবশ্যই একে অপরের সমান্তরালে আছে। অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কোনটা, শর্ত হচ্ছে তাদের ক্রস প্রোডাক্ট 0 হতে হবে। তাহলে দুটো ভেক্টর লম্ব হওয়ার শর্ত কোনটা, তাহলে এটা হচ্ছে কন্ডিশন বা শর্ত, কন্ডিশন টু বি পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা পেলাম কি, তাদের ডট প্রোডাক্ট 0 হতে হবে। আর এটা কি কন্ডিশন অর্থাৎ শর্ত টু বি প্যারালাল। তাহলে এটা কি, দুটো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, অর্থাৎ দুটি ভেক্টর সমান্তরাল হলে তাদের ক্রস প্রোডাক্ট 0 হবে, দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট 0 হবে। উল্টোভাবে বলতে পারি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হলে তারা অবশ্যই পরস্পরের সঙ্গে লম্ব থাকবে এবং দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 হলে তারা অবশ্যই পরস্পরের সঙ্গে সমান্তরালে থাকবে। তাহলে এই আমরা বেসিক ভেক্টরের প্রোডাক্ট অর্থাৎ গুণ সম্বন্ধে জানলাম। নেক্সট দিন আমরা অঙ্কের মাধ্যমে বা প্রবলেমসের মাধ্যমে ভেক্টরের মাল্টিপ্লিকেশন অর্থাৎ যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। আর একটা ভিডিও আমরা ক্রস প্রোডাক্ট এবং ডট প্রোডাক্টের উপরে করব, তারপর আমরা প্রবলেমস অর্থাৎ বিভিন্ন রকম অঙ্কে চলে যাব। তো ঠিক আছে, যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।